রেজাল্ট আমাদের খাতা দেখানো হবে 14 তারিখ অক্টোবরের, আর রেজাল্ট তারপরে বেরোবে। তোমার এক্সাম গুলো বেটার হয়েছে স্টুডেন্টদের? হ্যাঁ, ভালো হয়েছে। আমরা একটু লিবার্টি, ইকুয়ালিটি আর জাস্টিস যে তিনটে পরপর ছিল, আমরা লটা করে নিয়েছিলাম তাই তো? হ্যাঁ। লিবার্টি, ইকুয়ালিটি আর জাস্টিস এই তিনটের উপর ফোকাস করব। আচ্ছা। লিবার্টির বিষয়ে আগের দিন একটুখানি ডিসকাস করেছিলাম ওভারঅল, তো এখানে সেই লিবার্টির বিষয়গুলোকে লিস্ট করে দেওয়া আছে তোমার। ফার্স্ট অফ অল লিবার্টি মানে কি সেটা আমরা ইউজুয়ালি যেটা আমরা বলি যে লিবার্টি হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে কোনো রকম রেস্ট্রিকশন থাকবে না, উইদাউট কোনো রকম রেস্ট্রিকশন, অ্যাবসেন্স অফ এনি কাইন্ড অফ আনরিজনেবল রিস্ট্রেইনস, যেটাকে আমরা বলবো লিবার্টি। এবার দেখা গেলো যে অনেক সময় রেস্ট্রিকশন থাকবে কি জন্য, যাতে একজন কেউ লিবার্টি নয়, সমাজের সবাই লিবার্টিটাকে এনজয় করতে পারে। তো তার জন্য আমাদের রেস্ট্রিকশন থাকতে পারে, কিন্তু সেই রেস্ট্রিকশনটা হচ্ছে ভালোর জন্য। ইচ্ছে করে সরকার কারোর লিবার্টি হরণ করার জন্য বা কেড়ে নেওয়ার জন্য রেস্ট্রিকশন জারি করবে না। সেকেন্ড অফ অল, এখানে কিন্তু অ্যাবসলিউট ফ্রিডমের যে কনসেপ্ট সেটা এখানে একদমই গ্যারান্টেড করা হয় না। ইট ইজ নট অ্যান অ্যাবসলিউট ফ্রিডম, ইট ইজ বেসিক্যালি রেগুলেটেড ফ্রিডম উইদিন দি লিমিটস অফ ল অ্যান্ড মোরালিটি। কারণ আমাদের ফ্রিডমের মধ্যে প্রত্যেকটা দেশের আর্থসামাজিক অবস্থার উপর বেস করে দেশে আইন কানুন তৈরি হয়। যদি মডার্ন কনসেপ্টের কান্ট্রি হয়, লাইক ওয়েস্টার্ন কান্ট্রি লাইক ইউএসএ আর ইউকে, তা সেখানে যে আইন কানুন হবে, আমাদের ইন্ডিয়ার আইন কানুন নিশ্চয়ই তার থেকে একটু অন্যরকম হবে, কারণ এখানকার কালচার, এখানকার যে লাইফস্টাইল সেটা অন্যরকম, ওয়েস্টার্ন কান্ট্রির মতো এক্স্যাক্টলি নয়। তাহলে সেই রকম ভাবে আমাদের এখানে আইন বানানো আছে। তাহলে ওই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তা সেখানে যে ফ্রিডমের লিমিটেশন, আমাদের এখানকার যে ফ্রিডমের লিমিটেশন তাতেও ফারাক আছে। তাহলে কান্ট্রি টু কান্ট্রিটা ভ্যারি করে। তো লিবার্টি এই ফ্রিডমের ওপর কতটা লিমিট টানবে না টানবে সেটা ঠিক করে দেয়। আর তার থ্রু দিয়ে আমরা লিবার্টি এনজয় করি। আমি আগের দিনও বলেছিলাম যে ফ্রিডমটা হচ্ছে একদম ন্যাচুরাল ম্যাটার। এই ফ্রিডমের ন্যাচুরাল ম্যাটারটাকে যদি আইনের মাধ্যমে আমি গ্র্যান্ট করি, তখন সেটাখানে লিবার্টি কনসেপ্টটা রেজ করে। না হলে ফ্রিডমের কনসেপ্টটা কিন্তু ন্যাচুরাল ম্যাটারটা, অ্যানিমালসদের ক্ষেত্রেও ফ্রিডম রয়েছে, এভরি হিউম্যান বিংস তারাও কিন্তু এই ফ্রিডম এনজয় করে। লিবার্টির সঙ্গে ফ্রিডমের এখানে ফারাকটাও হয়ে যাচ্ছে কি, লিবার্টি হচ্ছে লিগাল ওয়েতে এস্টাবলিশ করা কিছু রেস্ট্রিকশন বা কিছু লিমিটেশন তাকে ইন্ডিকেট করে। সো লিবার্টি তার মানে এনশিওর দ্য ইন্ডিভিজুয়ালস ক্যান ডেভেলপ দেয়ার ওন পার্সোনালিটি while respecting others rights। তাহলে আমাকে শুধুমাত্র নিজের যে পার্সোনালিটি সেটাকে ডেভেলপই করতে হবে না, তার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু এটা ভাবতে হবে যে আমার কিন্তু অন্যের রাইট গুলোকেও প্রোটেক্ট করতে হবে। এবং তার জন্যই সরকার যখন আইন বানায়, তখন একজন দুজনের জন্য আইন বানায় না, সবার জন্য আইন বানায়। একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবে। এই লিবার্টি কনসেপ্টের ক্ষেত্রে আমরা 12 টেবিলস এর একটা কনসেপ্ট রয়েছে, রোমান এম্পায়ারের এটা ছিল। রোমে কি হতো আগে, যারা রিচ পিপল তাদের জন্য একরকম আইন ছিল, আর যারা পুয়ার পিপল তাদের জন্য একরকম আইন ছিল। উদাহরণটা একটু সহজ করে দিই। ধরো একজন রিচ পিপল রাস্তা দিয়ে যাচ্ছে বাইক নিয়ে উইদাউট এনি হেলমেট, তো তাকে পুলিশ ধরবে না, তাকে কিছু করবে না, কারণ জানে সে রিচ পিপল। আর যদি একজন পুয়ার পিপল সে একটা বাইক বা স্কুটার নিয়ে যায়, তাকে কিন্তু ট্রাফিক পুলিশ আটকাবে উইদাউট যদি হেলমেট চলে, এবং তাকে 500 টাকা বা 1000 টাকা ফাইন করবে বা তাকে 6 মাসের জেল দেবে। তাহলে এখানে কি হচ্ছে, একই আইন একই রুলস, সেটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরের জন্য হচ্ছে। সো দিস ইজ অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। লিবার্টি এটাকে আমরা বলবো না। ওই রিচ পিপলদের লিবার্টি আছে, যারা পুয়ার পিপল তাদের নেই, তো এটাকে অবশ্যই আমরা লিবার্টি বলবো না। লিবার্টি কনসেপ্ট সেখানে সবার জন্য ইউনিভার্সাল হবে। সো এখানে সেই ইউনিভার্সাল কনসেপ্টটা করা হয় কেন, কারণ আদার্স রাইটস কেও প্রোটেক্ট করা। আমি যখনই নিজের লিবার্টিটাকে এনজয় করছি, আমাকে কিন্তু অন্যের লিবার্টির প্রতি আমাকে রেসপেক্ট দেখাতে হবে। সো আমরা যদি ভেরিয়াস টাইপস অফ লিবার্টি কনসেপ্টকে ফাইন্ড আউট করি, তাহলে আমরা ন্যাচুরাল লিবার্টি পাবো, যেটা আমরা দেখবো যে কোনো ন্যাচুরাল লিবার্টির সঙ্গে ফ্রিডমের কিন্তু খুব একটা ক্লাস নেই, একই রকম ফ্রিডম আর ন্যাচুরাল লিবার্টি। কারণ আনলিমিটেড ফ্রিডম ইন দ্য স্টেট অফ নেচার ইজ কনসিডার্ড ইমপ্র্যাকটিক্যাল কন্ডিশন, বা এটাকে আমরা ন্যাচুরাল লিবার্টি বলতে পারি। কারণ এখানে কোনো রকম কৃত্রিম কোনো রেস্ট্রিকশন থাকছে না, কোনো আর্টিফিশিয়াল এখানে রেস্ট্রিকশন জারি করা হচ্ছে না। এখানে ন্যাচুরালি আমরা ফ্রিডম লিবার্টিটাকে এনজয় করছি। সো দ্যাটস হোয়াই ইটস কল্ড আনলিমিটেড ফ্রিডম। নেক্সট, সিভিল লিবার্টি। সিভিল লিবার্টি কি, ফ্রিডম গ্রান্টেড বাই লজ অফ দ্য স্টেট অ্যান্ড দ্য কনস্টিটিউশন। তো এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে, যে রুলস আছে, ল আছে,
সেই রুলস রেগুলেশন ফলো করে যখন কেউ লিবার্টি এনজয় করে, বা আমরা এটাকে লিগাল লিবার্টিও বলতে পারি, আইনি বৈধতার মধ্য দিয়ে যেটাকে আমরা এনজয় করছি। উদাহরণ হিসেবে ধরো আমাদের ভারতবর্ষে ভেরিয়াস টাইপস অফ লিবার্টি আছে। আমরা বলি পার্সোনাল লিবার্টি রয়েছে আমাদের, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তো পার্সোনাল লিবার্টি এটা আমাদের সংবিধান দেয়, আর্টিকেল 21-এ বলা আছে যে every citizen of India, every foreigners who living in India, they have right to life and personal liberty under Article 21. তাহলে এই যে 21 এর আন্ডারে, আর্টিকেল 21 এর আন্ডারে এটা রয়েছে, তার মানে সাংবিধানিকভাবে এটাকে গ্র্যান্ট করা হয়েছে। তাহলে এটাকে আমরা একটা সিভিল লিবার্টি বলতে পারি। আর পলিটিক্যাল লিবার্টি কাকে বলবো? আমাদের পলিটিক্যাল যে পার্টিসিপেশন রয়েছে, সেটা ভোট দেওয়া হোক বা অ্যাজ এ ক্যান্ডিডেট ভোটে পার্টিসিপেট করা হোক, এই বিষয়গুলোর সঙ্গে যখন মানুষ উইথ লিবার্টি এনজয় করবে বা উইথ লিবার্টি পার্টিসিপেট করবে, তখন তাকে আমরা পলিটিক্যাল লিবার্টি বলে ইন্ডিকেট করতে পারি। And now economic liberty is freedom from poverty and exploitation, any kind of exploitation, any kind of poverty related issues, এগুলো থেকে যখন পিপল কোন রকম সমস্যা থাকবে না, পিপলদের ফ্রিডম এনজয় করবে, তখন আমরা বলবো হ্যাঁ, ইকোনমিক লিবার্টি অলসো প্রেজেন্স দেয়া। সো ইকোনমিক লিবার্টি মেনলি আমরা দেখবো যে সোশ্যালিস্ট কান্ট্রিগুলোতে থাকে, মার্কসিস্ট ইডিওলজি যেখানে ফলো হয়। কারণ যেগুলো হচ্ছে তোমার উদারনৈতিক দেশ, মানে লিবারেল কান্ট্রি, সেই লিবারেল কান্ট্রিতে তো মার্কেট ইকোনমিকে কন্ট্রোল করে না সরকার, বা সেখানে আমরা দেখবো যে প্রাইভেট সেক্টর অনেক রয়েছে, পাবলিক সেক্টরের সঙ্গে সঙ্গে প্রাইভেট সেক্টরে কোএক্সিস্ট করে। ফলে সেখানে ওই প্রাইভেট সেক্টরের লোকজন তারা তো মুনাফার জন্যই যাবতীয় কাজকর্ম করবে। তো সেই জন্য সেখানে কিন্তু পজিটিভলি ফ্রিডম ফ্রম পভার্টি বা ফ্রিডম ফ্রম এক্সপ্লয়টেশন, এনি কাইন্ড অফ ইকোনমিক্যাল এক্সপ্লয়টেশন, এগুলো কিন্তু থাকে না। অর্থাৎ রাইট টু ওয়ার্ক এর মতো বিষয়, ফেয়ার ওয়েজেস এর মতো বিষয়গুলো কিন্তু সব সোশ্যালিস্ট কান্ট্রির বিষয়। এখন প্রশ্ন উঠবে তাহলে আমাদের ইন্ডিয়াতে কি নেই? তো ইন্ডিয়া বেসিক্যালি একটা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কান্ট্রি। সো এখানে সোশ্যালিস্টের এইসব ফিচার্স লাইক আমরা জানি মিনিমাম ওয়েজ সাপোর্ট বা রাইট টু ওয়ার্ক, এই ধরনের বিষয়গুলো ইন্ডিয়াতে গ্র্যান্ট করা হয়েছে। তো সেই অর্থে আমাদের ইন্ডিয়াতে এই জন্য ইকোনমিক লিবার্টি রয়েছে, বিকজ ইন্ডিয়া ইজ নট আ pure liberal country. It is a country where socialist activities and democratic activities coexist করে। তো সেখানে আমরা দেখব এইসব সোশ্যালিস্টিক যে প্রিন্সিপালস রয়েছে সেগুলোকে ফলো করা হয়, যার মধ্যে এই পভার্টি থেকে প্রোটেকশন পাওয়া, এই জন্য 2 টাকা কেজি চাল পাওয়া যায় রেশনিং সিস্টেমের মাধ্যমে। বা আমরা দেখব সেখানে যে 100 দিনের কাজের মিনিমাম যে মানে আর্থিক যে মজুরি, সেটাকে ডিকটেট করে দেওয়া আছে, মিনিমাম ওয়েজেস। তো এইগুলো সব সরকার নির্দিষ্ট করে দিয়েছে, বিকজ অফ কি আমরা সোশ্যালিস্টিক প্রিন্সিপালসকেও ফলো করি। নাও ন্যাশনাল লিবার্টি, ইট ইজ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য নেশন ফ্রম দি ফরেন রুল। কোনো কান্ট্রি যদি বাইরের কোনো রাষ্ট্রের দ্বারা কলোনিয়াল রুলিং হয়ে নেই, কোনো কান্ট্রি ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, কোনো বাইরের দেশের দ্বারা নিয়ন্ত্রিত নয়, তার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস কন্ট্রোল বাই দ্য পিপল অফ দ্য কান্ট্রি, নিজেরাই ঠিক করে, তো এই রকম কন্ডিশনকে আমরা ন্যাশনাল লিবার্টি বলবো। তো এই হচ্ছে আমাদের 5 রকমের লিবার্টি ভেরিয়েশন। আবার বলছি, ন্যাচুরাল লিবার্টি নাম্বার 1, সিভিল লিবার্টি নাম্বার 2, পলিটিক্যাল লিবার্টি নাম্বার 3, 4 হচ্ছে ইকোনমিক লিবার্টি, আর 5 হচ্ছে ন্যাশনাল লিবার্টি। এই পর্যন্ত ক্লিয়ার টিমই? নাও সেফগার্ডস। আমরা জানি লিবার্টি থাকলেই হয় না, লিবার্টিকে সেফ প্রোটেক্ট করার জন্য, লিবার্টিকে এক্সিস্ট রাখার জন্য কিছু সেফগার্ডস দরকার, কিছু প্রিন্সিপালস দরকার। তো সেগুলো কি? নাম্বার 1, ডেমোক্রেটিক গভর্নমেন্ট। দেশের সরকার যদি গণতান্ত্রিক সরকার না হয়, তাহলে সেখানে কিন্তু লিবার্টির কনসেপ্টটা থাকবেই, তার কোনো গ্যারান্টি থাকে না। সো এনশিওর পপুলার পার্টিসিপেশন, তাহলেই সেখানে কিন্তু যে সরকার তৈরি হবে সেই সরকার জনগণের সরকার হবে এবং সে জনগণের জন্যই কাজ করবে। কিন্তু দেশ যদি এমন কান্ট্রি হয় লাইক ওই নর্থ কোরিয়ার মতো কোনো কান্ট্রি, যেখানে টোটালিটিয়ান অ্যাক্টিভিটিস খুব বেশি অ্যাক্টিভলি ওয়ার্ক করে, তো সেখানে অবভিয়াসলি আমরা এটা এক্সপেক্ট করি না কি ওখানে লিবার্টি থাকবে। ওখানে তাই কিম জং বলে দিতে পারে যে আমার হেয়ার স্টাইলের মতো কেউ হেয়ার স্টাইল করবে না, বা বলে দিতে পারে যে এই খাবারটা কেউ খাবে না দেশের মধ্যে, এরকম নির্দেশিকা দিতে পারে। এবং সেই নির্দেশিকা কিন্তু আমার লিবার্টিকে পুরোপুরি উল্টো বক্তব্য, লিবার্টির পুরো উল্টো
বক্তব্য সেখানে এস্টাবলিশ করে। তো এইভাবে ডেমোক্রেটিক কান্ট্রি হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে লিবার্টির যে কনসেপ্ট সেটা এক্সিস্ট থাকে। নাও রুল অফ ল, আইনের শাসন। কেউ যদি দেশের কোনো অথরিটি, কোনো ব্যক্তি, কোনো পদাধিকারী সে যদি আইনের ঊর্ধ্বে নিজেকে মনে করে বা আইনের ঊর্ধ্বে গিয়ে নিজে যাবতীয় কাজকর্ম করে, তো অবভিয়াসলি সেটা ভায়োলেশন হয় লিবার্টি কনসেপ্টের। সো আইনের শাসনই একমাত্র পারে লিবার্টি কনসেপ্টকে এক্সিস্ট করতে, অ্যান্ড দ্যাট মিনস ইকুয়ালিটি বিফোর দ্য ল, নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, এটাকে ইন্ডিকেট করা। তো দিস ইজ ইন্ডিকেশন অফ রুল অফ ল। নিশ্চয়ই যা মনে আছে এই রুল অফ ল এর কনসেপ্টটা এভি ডাইসির কনসেপ্ট, যেটা আমরা দেখব যে ব্রিটিশ কনস্টিটিউশনের একটা অন্যতম সোর্স। নাও দ্য ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আনাদার ইম্পর্টেন্ট ম্যাটার, যেটা থাকা মানে লিবার্টি থাকা, প্রোটেক্টেড থাকা। ফান্ডামেন্টাল রাইটস প্রত্যেকটা কান্ট্রি সংবিধানে দেওয়া থাকে, তো সাংবিধানিকভাবে এটা গ্রান্টেড থাকে, and that's why fundamental rights also helps to establish the liberty of the people. Now the independent judiciary. জুডিশিয়ারিকে যদি ইন্ডিপেন্ডেন্ট না রাখা হয়, তাহলে যখন এক্সিকিউটিভ বা লেজিসলেটিভ সেক্টর কোনো রকম আইন ভঙ্গ করে বা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করে, তখন কিন্তু এই এক্সিকিউটিভ সেক্টর কি করে, জুডিশিয়ারি সেক্টর কি করে, ওই সেক্টরগুলোর উপর মানে নিয়ন্ত্রণ করতে পারে। So this is another important part, independent judiciary. So checks in misuse of power, যাতে কোনোভাবে লেজিসলেটিভ সেক্টর বা এক্সিকিউটিভ সেক্টর তারা ক্ষমতার অপব্যবহার না করে। নাও সেপারেশন অফ পাওয়ার, অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট। যখন আমরা দেখবো যে বিভিন্ন রকম উইংস থাকে সরকারের, এবং সেই উইংস গুলো যদি সেপারেটলি কাজ না করে, তাহলে কিন্তু খুব মুশকিলের, একে অন্যকে নিয়ন্ত্রণ করতে শুরু করলে সঠিকভাবে কেউই কাজ করতে পারবে না। তো লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি, তিনটের মধ্যে, লেজিসলেটিভ আর এক্সিকিউটিভের মধ্যে সেপারেশন অফ পাওয়ার এবং জুডিশিয়ারির সঙ্গে সেপারেশন অফ পাওয়ার, এগুলো এক্সিস্ট থাকা মানে লিবার্টি আরো ভালোভাবে এস্টাবলিশ করবে। আর নাও সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল জাস্টিস। সো ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ে, যেটা কি করছে, ইনইকুয়ালিটিকে রিডিউস করে। যদি সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল জাস্টিসকে সঠিকভাবে এস্টাবলিশ করা যায়, তাহলে অবশ্যই সেখানে ইনইকুয়ালিটির যে অ্যাক্টিভিটি সেটা কমবে। কারণ সোসাইটিতে আমি অলরেডি বলছি যে এখানে জাস্টিস আছে, জাস্টিস আছে মানে সেখানে অবশ্যই ইকুয়ালিটি, লিবার্টির মতো বিষয়কে গ্র্যান্ট করছে, তাই জন্যই সেখানে জাস্টিস রয়েছে। তাই সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকোনমিক্যাল জাস্টিস অলসো এনশিওর দ্য লিবার্টি অফ দ্য পিপল। লাস্ট ওয়ান, পাবলিক ওপিনিয়ন অ্যান্ড ফ্রি প্রেস। যদি ফ্রিডম অফ প্রেস না থাকে, ফ্রিডম অফ মিডিয়া না থাকে, তাহলে কিন্তু সেখানে কোনোভাবেই লিবার্টি আছে এটা আমরা বলতে পারবো না। তো এগুলো থাকার সঙ্গে সঙ্গে অবশ্যই পাবলিক ওপিনিয়ন থাকতে হবে, পাবলিক কি চাইছে বা পাবলিকের কি মতামত এই ধরনের সরকারের প্রতি। আর সেই সঙ্গে হচ্ছে ফ্রিডম অফ প্রেস, মিডিয়া। অর্থাৎ আমরা দেখবো যে যত অথরিটি রয়েছে দেশের মধ্যে, তারা কিন্তু অবশ্যই সরকার কোনো অন্যায় করলে, কোনো ভুল কাজ করলে তার সমালোচনা করবে, এবং সরকার সেই সমালোচনাকে ওয়েলকাম জানাবে। সমালোচনা ছাড়া বা কোনো রকম ক্রিটিসিজম ছাড়া কোনো রকম লিবার্টির যে এক্সিস্টেন্স সেটা সম্ভব নয়। তো এই হচ্ছে আমাদের 7টা পয়েন্ট অন সেফগার্ডস অন লিবার্টি। সবগুলো পয়েন্ট ক্লিয়ার হলে লিবার্টি সেফগার্ডস গুলো কিভাবে আমাদেরকে লিবার্টি গুলোকে প্রোটেক্ট করে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এবার আমাকে বলো তো যে আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি, এখানে আমাদের লিবার্টি এক্সিস্ট রয়েছে না নেই? আছে। ওটাকে কি লিবার্টি বলবো? সিভিল লিবার্টি, যেটা সিভিল লিবার্টি আমাদের সাধারণ আইনের মাধ্যমে আমাদের সেটা জ্ঞান করা হয়। এবার দেখা গেল একটা মিলিটারি ইম্পর্টেন্ট প্লেস, মানে মিলিটারি ইম্পর্টেন্ট প্লেস, সেখানে তো আমাদের এন্টার করার অথরিটি থাকে না। সেই রকম জায়গায় যে এন্টার করতে পারছি না, এটাকে আমরা কি বলবো? এটা কি লিবার্টি? না, লিবার্টির উপর রেস্ট্রিকশন। তাহলে এরকম রেস্ট্রিকশন কি লিবার্টি কনসেপ্টের সঙ্গে যুক্ত আছে না নেই? না। কেন নেই? মানে আছে, আছে, হ্যাঁ। লিমিটেশন থাকবে, লিবার্টি মানে হ্যাঁ আছে। প্রথমেই বলে দিই যে লিবার্টি শুড বি देयर সাম লিমিটেশন। তোমার যদি দেশের মধ্যে কোনো এরকম প্লেস থাকে, ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক্যালি লোকেশন আর মিলিটারি বেস, তো অবভিয়াসলি সেখানে সাধারণ মানুষকে এন্টার করতে দেবে না। সো লিমিটেশন শুড বি देयर। যেমন আমি রাইট এনজয় করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকবে, ঠিক তেমনই লিবার্টির ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকবে, এবং দ্যাট উইল বি গ্রান্টেড বাই দি কনস্টিটিউশন, গ্রান্টেড বাই দি ordinary law of the land। এগুলোর মাধ্যমে সেই লিমিটেশনটা। এবার আমরা ইকুয়ালিটির উপর ফোকাস করি। ইকুয়ালিটির ক্ষেত্রে মিনিং তো আমরা জানি যে ইকুয়ালিটি ডাজ নট মিন আনইউনিফর্মিটি। এটা কখনোই বলে না সবাই একদম সবাইকে সমান চোখে দেখো।
বরং সবাইকে সমান রকম একটা বাতাবরণ দাও যাতে সবাই সেই অপরচুনিটিসটা পায়। অর্থাৎ ইট মিনস অ্যাবসেন্স অফ ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য না থাকা, আর ইকুয়াল অপরচুনিটিস টু অল, পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল, এই সব ক্ষেত্রগুলোকে সমস্ত রকম ভাবে অপরচুনিটি গুলোকে ওপেন করে রাখা, সবার জন্য সমান। এটা কখনোই বলে না সবাইকে সমান চোখে দেখো, কারণ আমাদের প্রকৃতি নিজেই সবাইকে সমান চোখে দেখে না। সেখানে বাঘকে বা টাইগারকে যে চোখে দেখবে, ডিয়ারকে তাকে সেই চোখে দেখে না প্রকৃতি। তাই আমাদের আর্টিফিশিয়াল যখন আমরা এগুলোকে বানাচ্ছি, মানুষ যখন এই রুলস রেগুলেশন বানাচ্ছে, তখন মানুষও বুঝতে পারছে যে দিস ইজ নট ইন্ডিকেটস কি সবাই ইউনিফর্ম, সবাই সমান, বরং এটা বলে যে কোনো রকম ডিসক্রিমিনেশন থাকবে না, যাতে সবাই নিজের মতো করে নিজের ডেভেলপমেন্ট করতে পারে, এবং সেই সঙ্গে ইকুয়াল অপরচুনিটিস উইল বি প্রোভাইডেড টু অল। তাহলে ক্লিয়ার হয়েছে ইকুয়ালিটির কনসেপ্টটা কি? হ্যাঁ স্যার। তাহলে আমরা এবার টাইপস গুলো দেখে নেবো। নাম্বার ওয়ান, ন্যাচুরাল ইকুয়ালিটি। ন্যাচুরাল ইকুয়ালিটি কিছুটা হলেও আনইকুয়াল ম্যাটারকে ইন্ডিকেট করে। তো আমরা যদি একদম বাই বার্থ, মানে বার্থ টাইমের যে কথা চিন্তা করি, যে জন্মের মানে জন্মানোর পর থেকে আমরা কি, তখন থেকে আমরা লিবার্টি যেমন এনজয় করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে, সেরকম কিন্তু ইকুয়ালিটির ক্ষেত্রে থাকে না। আচ্ছা, লিবার্টির ক্ষেত্রে রেস্ট্রিকশন কেন থাকে? জন্মানোর সঙ্গে সঙ্গে বা যখন ছোট থাকি আমরা, and তারপর আস্তে আস্তে বড় হচ্ছি, আমাদের লিবার্টির উপর বারবার হস্তক্ষেপ হয়। কিরকম? ধরো ছোট বাচ্চা প্রচন্ড দুরন্তপনা করছে, তো তাকে কিন্তু আটকে দেওয়া হয়, "এই তুমি আর করবে না, চুপচাপ বসে থাকো।" বা হোয়াট এভার, কি স্কুলে যাচ্ছি আমরা, স্কুলে গিয়ে বন্ধুর সঙ্গে গল্প করতে যাচ্ছি, ক্লাসের টিচার বলে নাই কথা বলো না। তাহলে আমাদের কিন্তু সিভিলাইজড হওয়ার জন্য কি করতে হয়, এরকম বিভিন্ন সময় রেস্ট্রিকশন যেগুলো থাকে, এটা সোসাইটি থেকে আমাদের যে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এই ধরনের কিছু রেস্ট্রিকশন আমাদের উপর দিয়ে রাখা হয়, যেগুলো আমাদের লিবার্টি কিছুটা হলেও হ্যাম্পার করে। কিন্তু ইকুয়ালিটি কনসেপ্টের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বিষয় নেই। ইকুয়ালিটিটা পুরোপুরি রেকগনাইজ বাই দি ন্যাচুরাল ম্যাটার, এবং এটা ইকুয়াল ডিগনিটি অফ অল হিউম্যান বিংস এর বিষয়টাকে ইন্ডিকেট করে। তো ন্যাচুরাল ইকুয়ালিটি ইজ মোর পজিটিভ দ্যান দ্য ন্যাচুরাল লিবার্টি। ন্যাচুরাল লিবার্টি ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সেখানে কিন্তু, যদি প্রকৃতির কথা চিন্তা করি, প্রকৃতির ক্ষেত্রে কিন্তু কিছু ইন্ডিভিজুয়াল সুযোগ সুবিধা রয়েছে। আমরা যদি বলি যে ওই আবার অ্যানিমেলসদের কথা যদি তুলে আনি, যে টাইগারের যে লিবার্টি কনসেপ্ট ন্যাচুরালি, আর হরিণের যে লিবার্টি কনসেপ্ট, দুটো কিন্তু সেম নয়। সেখানে টাইগারের টাইগার হচ্ছে খাদ্য শৃঙ্খলের টপ লেভেলে রয়েছে, এবং সে যে কোনো প্রাণীকে হত্যা করে খেতে পারে তার খাদ্য হিসাবে। কিন্তু ডিয়ারের কিন্তু সেই সুবিধাটা নেই। তার মানে ওখানে গিয়ে নেচার কিন্তু তার উপর একটা রেস্ট্রিকশন টেনে দিয়েছে। ওটা কিন্তু ডিয়ারের ওপর ন্যাচুরাল লিবার্টির রেস্ট্রিকশন। তাহলে এরকম ভাবে ইকুয়ালিটি কনসেপ্টে কিন্তু এরকম কোনো ন্যাচুরালি কোনো এস্টাবলিশ করা নেই। নেচার কিন্তু প্রত্যেককে সমান অপরচুনিটি দেয়, নেচার কিন্তু প্রত্যেককে সমান সুযোগ দেয়, যাতে তার নিজস্ব ডেভেলপমেন্ট সে করতে পারে। নাও আমরা ইন্ডিকেট করব যে সিভিল ইকুয়ালিটি ক্ষেত্রে কি বলছে, ইকুয়াল রাইটস অ্যান্ড ফ্রিডম গ্যারান্টিড বাই ল। অর্থাৎ ওই ঠিক যেমন লিবার্টি ক্ষেত্রে পেয়েছিলাম যে দেশের আইন, দেশের যে সংবিধান সে যেরকম গ্র্যান্ট করে, সিভিল ইকুয়ালিটি প্রোভাইড করার ক্ষেত্রে দেখবো ইকুয়াল রাইটস প্রোভাইড করা, ফ্রিডম প্রোভাইড করা, এগুলো কিন্তু আইনের মাধ্যমেই হয়। অর্থাৎ অর্ডিনারি ল অফ দ্য ল্যান্ড, যে কিনা সিভিল ইকুয়ালিটি কনসেপ্টকে এস্টাবলিশ করে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে ইকুয়ালিটি বিফোর ল এর যে কনসেপ্ট, অর্থাৎ আইনের চোখে আমরা সবাই সমান। বা কাউকে কাস্টডিতে নিলে আমরা বলি রাইট এগেনস্ট অ্যারেস্ট, কাউকে কাস্টডিতে নিতে হলে পুলিশকে কি করতে হয়, ওয়ারেন্ট দেখাতে হয়। উইদাউট ওয়ারেন্ট নো বডি ক্যান বি অ্যারেস্টেড বাই দি পুলিশ। তো এই যে বিষয়, এটাও কিন্তু আমাকে গ্র্যান্ট করে যে আমাদের ইকুয়ালিটি রয়েছে। অর্থাৎ মুকেশ আম্বানিকে অ্যারেস্ট করতে গেলে যেমন ওয়ারেন্ট লাগবে, সব্যসাচী শাহকে অ্যারেস্ট করতে গেলেও ওয়ারেন্টই লাগবে। এরকম নয় যে আম্বানিকে অ্যারেস্ট করতে গেলে কোনো ওয়ারেন্ট লাগবে না, বা আমাকে অ্যারেস্ট করতে গেলে কোনো ওয়ারেন্ট লাগবে না। সবার জন্য ইকুয়াল ট্রিটমেন্ট প্রোভাইডেড হচ্ছে। তাহলে এখানে আইনের মাধ্যমে সেগুলো গ্র্যান্ট করা আছে। তাহলে এই ধরনের বিভিন্ন যে আইন রয়েছে দেশের মধ্যে, যা আমাদের ইকুয়ালিটি কনসেপ্টকে এস্টাবলিশ করে। আর যদি আমরা কোনো গভর্নমেন্ট এক্সামিনেশন দিই, সেই এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা ইকুয়াল ট্রিটমেন্ট প্রোভাইডেড হতে দেখবো। আর যদি কোথাও ইকুয়াল ট্রিটমেন্ট প্রোভাইডেড না হয়, ভায়োলেশন হয়, তখন কি হবে? তখন কিন্তু জুডিশিয়ারি সেখানে হস্তক্ষেপ করে। ঠিক যেমন লিবার্টির ক্ষেত্রে আমরা দেখছিলাম জুডিশিয়ারি
সেখানে ভায়োলেশন হলেই তার জন্য স্টেপ নিতে পারে, এখানে কিন্তু ইকুয়ালিটি ভায়োলেশনের ক্ষেত্রেও জুডিশিয়ারি স্টেপ নিতে পারে। আমাদের রাজ্যে দেখেছি, নিশ্চয়ই তুমি জানো যে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর স্কুল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যে বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে প্রায় 36,000 যে টিচার রয়েছেন সেই টিচারকে পুরোপুরি ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে জুডিশিয়ারি তরফ থেকে, কারণ তাদের নিয়োগ প্রক্রিয়া সঠিক ছিল না। ইকুয়াল ট্রিটমেন্ট ওখানে ভায়োলেশন হয়েছিল, কারণ বেশ কিছু ক্যান্ডিডেটকে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। সো দিস ইজ অ্যাবসলিউটলি ভায়োলেশন অফ ইকুয়ালিটি। অ্যান্ড যখনই ইকুয়ালিটি ভায়োলেশন হয়েছে, জুডিশিয়ারি উইল বি টেক দ্য পজিটিভ স্টেপ, অ্যান্ড তার ফলে এই ধরনের অ্যাক্টিভিটি বন্ধ করা যেতে পারছে। তাহলে এইভাবে ইকুয়ালিটি কনসেপ্ট কিন্তু আমাদের জুডিশিয়ারি কি করছে, সেফগার্ডের কাজ করছে ইকুয়ালিটি কনসেপ্টে। অ্যান্ড সিভিল ইকুয়ালিটি টোটালি ডিপেন্ডস অন দ্য ল অফ দ্য ল্যান্ড। এই ন্যাচুরাল লিবার্টি আর সিভিল লিবার্টি, ন্যাচুরাল ইকুয়ালিটি আর সিভিল ইকুয়ালিটি কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা। তাহলে এখন যদি তোমাকে বলে যে সিভিল লিবার্টির সঙ্গে সিভিল ইকুয়ালিটি কম্পেয়ার করো, করতে পারবে ফিচার্স দিয়ে? হ্যাঁ। সিভিল লিবার্টি কনসেপ্টের সঙ্গেও আমরা বলবো ল এর সঙ্গে কানেকশন আছে, এটাও আছে। ইকুয়ালিটি কনসেপ্টের সঙ্গে, ইকুয়ালিটি কনসেপ্টের ল এর সঙ্গে তুমি সংবিধানটাও অ্যাড করে দিতে পারো, কারণ আমাদের সংবিধানে ইকুয়ালিটি কনসেপ্ট রয়েছে, রাইট টু ইকুয়ালিটি বলে আর্টিকেলই রয়েছে 14 থেকে 18। এর যে রাইট টু ইকুয়ালিটি আর্টিকেলগুলোর মধ্য দিয়ে আমাদের ভারতের সাংবিধানিকভাবে আমাদের নির্দিষ্ট কিছু অধিকারকে গ্র্যান্ট করা হয়, কিছু ইকুয়ালিটিকে প্রোভাইড করা হয়। যেমন ইকুয়ালিটি বিফোর ল এর কথা বলছিলাম, ইকুয়াল প্রোটেকশন অফ ল এর কথা বলছিলাম, বা ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক সার্ভিসের কথা বলছিলাম, বা অ্যাবসেন্স অফ আনটাচেবিলিটির যে কনসেপ্ট রয়েছে, তার ডিসক্রিমিনেশন না থাকা, এগুলো সব হচ্ছে ইকুয়ালিটি কনসেপ্টকে এস্টাবলিশ করে, সিভিল ইকুয়ালিটি কনসেপ্টে। নাও দ্য পলিটিক্যাল ইকুয়ালিটি। সো পলিটিক্যাল পার্টিসিপেশনের ক্ষেত্রে কোনো রকম আনইকুয়াল ট্রিটমেন্ট হবে না। তো দ্যাট ইজ ইন্ডিকেটেড পলিটিক্যাল ইকুয়ালিটি। তাহলে নো পারসনস ক্যান বি ডিসক্রিমিনেটেড অন দ্য গ্রাউন্ডস অফ দ্যাট কি পলিটিক্যালি কাউকে সুযোগ দেওয়া হচ্ছে, কাউকে দেওয়া হচ্ছে না, সেরকম কোনোভাবে কোনো ভায়োলেশন হবে না। পলিটিক্যালি প্রত্যেকের ইউনিভার্সাল অ্যাক্টিভিটি থাকবে। অর্থাৎ আমাদের ভারতবর্ষে আমরা জানি কি আছে, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ রয়েছে। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে কি, সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। 18 বছর বয়স হলেই যে কোনো ভারতীয় ব্যক্তি, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, সে বেটে হতে পারে, মোটা হতে পারে, সে লম্বা হতে পারে, কোনো অসুবিধা নেই। যে কোনো কন্ডিশনেই ভারতীয় হওয়া মানেই, 18 বছর বয়স হওয়া মানেই he or she can participate in the vote. তো এইভাবে পলিটিক্যাল ইকুয়ালিটি আমাদের ইকুয়াল পার্টিসিপেশন ইন পলিটিক্সকে গ্র্যান্ট করে, যা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে ইন্ডিকেটেড হয়। এর জন্য আমাদের সংবিধানে 326 নম্বর ধারার মধ্যে মেনশন করা আছে, মানে আমাদের যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে ভোটাধিকার আমাদের রয়েছে, সেটা ইন্ডিকেট করা আছে। আর এটা আর্টিকেল 14 থেকে 18 এর মধ্যে রাইট টু ইকুয়ালিটি কনসেপ্ট আমাদের সংবিধানে রয়েছে। দিস ইজ রাইট টু ইকুয়ালিটি, and this is right to vote, and this right to vote indicated that it is universally granted to all Indians. Now social equality, no discrimination presence on the basis of caste, race, gender, religion, অর্থাৎ সামাজিক যে বিষয়গুলো রয়েছে, আমাদের সোশ্যাল যে ভেরিয়াস টাইপস অফ ম্যাটার্স রয়েছে, সেগুলোর রেসপেক্টে কোনো রকম বৈষম্য থাকবে না, কোনো রকম ডিসক্রিমিনেশন থাকবে না। সো দিস ইজ ইন্ডিকেটেড সোশ্যাল ইকুয়ালিটি। এক্ষেত্রে আমরা সোসাইটিতে মেল ফিমেলের যে ডাইভার্সন করা হয়, সেই ডাইভার্সনকেও কিন্তু গ্র্যান্ট করবে না। বা আমরা দেখবো রিলিজিয়াসলি কোনো রকম ডাইভার্সন হবে না, রেশিয়াল কোনো রকম ডাইভার্সন হবে না, কাস্ট রিলেটেড কোনো রকম ডাইভার্সন হবে না। সো দেয়ার ইজ নো ডাইভার্সন, দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ দিস আর, যা কিনা আমাদের সোশ্যাল ইকুয়ালিটিকে গ্র্যান্ট করে। ওকে, নেক্সট ওয়ান, ইকোনমিক ইকুয়ালিটি। এখানে আমরা বলছি যে ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড অপরচুনিটিস। তো ইকোনমিক্যাল গ্রাউন্ডে কোনো রকম ডিসক্রিমিনেশন না থাকা, অ্যাবসেন্স অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ ইকোনমি। অ্যান্ড সেই সঙ্গে ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, দেশের যে প্রাকৃতিক সম্পদ তা সবার জন্য রয়েছে, দেশের মানুষের জন্য রয়েছে, তাই সেটার সঠিক ডিস্ট্রিবিউশন যদি না হয়, তাহলে কিন্তু সেখানে আনইকুয়াল ট্রিটমেন্ট ফলোড হবে। আমি যদি বলি যে আমাদের দেশে শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য রেশনিং সিস্টেম থাকবে, আর কোনো জাতির জন্য থাকবে না, তাহলে মানে আর কোনো কাস্টের জন্য থাকবে না, তাহলে দিস ইজ অ্যাবসলিউটলি ভায়োলেশন অফ ইকুয়ালিটি, ইকোনমিক ইকুয়ালিটি। আমি যদি বলি যে আমাদের ভারতবর্ষে সরকারি চাকরি শুধুমাত্র যারা
হিন্দি ভাষী রয়েছে তারাই শুধু সরকারি চাকরি পাবে, তাহলে সেটা আবার সেই ভায়োলেশন অফ অপরচুনিটিস গভর্নমেন্ট জবে এন্টার করার ক্ষেত্রে। তো এরকম কোন রকম রেস্ট্রিকশন থাকবে না, এন্ড দিস কাইন্ড মানে এই রেস্ট্রিকশন না থাকার কনসেপ্টটাই হচ্ছে ইকোনমিক ইকুয়ালিটিকে গ্যারান্টি দেয়। তো এই হচ্ছে আমাদের ভেরিয়াস টাইপস অফ ইকুয়ালিটি, এই কনসেপ্টটা ক্লিয়ার এগুলো প্রত্যেকটা? হ্যাঁ স্যার। লিবার্টি আর ইকুয়ালিটির মধ্যে কম্পারিজন আমি বলেছিলাম। তো নাম্বার ওয়ান, প্রথম যেটা বলা হচ্ছে যে একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, সো দ্যাটস হোয়াই ইটস কল্ড কমপ্লিমেন্টারি। তো লিবার্টি আর ইকুয়ালিটি আর কমপ্লিমেন্টারি কিভাবে? ধরো একটা জায়গাতে লিবার্টি এস্টাবলিশ করবে কিন্তু বলছে আমি ইকুয়ালিটি দেব না। তো যদি ইকুয়ালিটি না থাকে তাহলে এ আর বি সে তো অলরেডি ইকুয়াল নয়, একে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, একে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে যে বেশি গুরুত্ব পাচ্ছে তার জন্য লিবার্টি রয়েছে, কিন্তু যে কম গুরুত্ব পাচ্ছে তার জন্য তো লিবার্টি নেই। তাই লিবার্টি ইকুয়ালিটি যদি রাখো প্রত্যেকের মধ্যে, যদি দুজনকে সমান মনে করো, তবেই দুজনেই লিবার্টি এনজয় করবে। তো এভাবে ইকুয়ালিটি আর লিবার্টি একে অন্যের কমপ্লিমেন্টারি হিসেবে এক্সিস্ট করে। তো তাই বলা হচ্ছে উইদাউট ইকুয়ালিটি লিবার্টি বিকামস দ্য প্রিভিলেজ অফ আ ফিউ রিচ এন্ড পাওয়ারফুল পিপল লাইক দিস বি। আর উইদাউট লিবার্টি ইকুয়ালিটি বিকামস মিনিংলেস। তো অবভিয়াসলি যদি এর কম রাইট থাকে তো অবভিয়াসলি এর কাছে লিবার্টিতে কোনো দাম থাকবে না। তো অবভিয়াসলি তার কাছে এটা হচ্ছে মিনিংলেস হয়ে যাবে। আর নাও আর ডেমোক্রেটিক স্টেট ব্যালেন্সেস বোথ টুগেদার, দুটোকেই ব্যালেন্স করে। কেন ব্যালেন্সের কথা কেন বললো? কারণ অনেক সময় এটা অনেকের হতে পারে যে আমার লিবার্টি নেই। কিসে লিবার্টি নেই? ওই যে সরকার কিছু কিছু লিমিটেশন টেনে দিয়েছে না, ধরো আমাকে লিমিটেশন দিয়ে দিয়েছে যে উড়িষ্যার চাঁদিপুর যেখান থেকে বিভিন্ন রকম ওই স্পেস অ্যাক্টিভিটিস হয়, বিভিন্ন রকম স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়, তো সেখানে এন্টার করতে দেওয়া হচ্ছে। তো আমার মনে হতে পারে আমার লিবার্টি নেই, সরকারের একটা গুরুত্বপূর্ণ এরকম প্রজেক্ট, সেই প্রজেক্ট এরিয়াতে আমাকে এন্টার করতে দেওয়া হয় না। সো দিস ইজ অ্যাবসলিউটলি ভায়োলেশন অফ লিবার্টি। তো এবার প্রশ্ন হচ্ছে এই যে আটকাচ্ছে, এটা কি শুধু তোমাকে আটকাচ্ছে নাকি সবাইকে আটকায়? যে কোনো সাধারণ মানুষকে আটকায় নাকি শুধু তোমাকে পার্সোনালি আটকাচ্ছে? বলো সিমন। সবাইকে মানে যে কোনো সাধারণ মানুষ। হ্যাঁ, ভারতের একটা অ্যাবান্ডান্ট হাউস আছে, ব্যারাকপুরে একটা অ্যাবান্ডান্ট হাউস আছে, প্রচুর আছে এরকম পুরনো বাড়ি বিল্ডিং রয়েছে যেগুলো ভেঙে পড়তে পারে। তো ওই যে সরকার লিখে দেয় অ্যাবান্ডান্ট, পৌরসভা থেকে বাইরে একটা সাইনবোর্ড দিয়ে দেয় এবং ওখানে কাউকে ঢোকা হচ্ছে নিষেধ। তো এই ঢোকা নিষেধটা কি শুধু তোমার জন্য নিষেধ, না আমার জন্য, নাকি সবার জন্য? তো অবভিয়াসলি এটা সবার জন্য। তাহলে এই যে লিবার্টি কনসেপ্ট, আমরা বলছি এটা বাধা সৃষ্টি করছে এনজয় করতে, কিন্তু এই বাধা সৃষ্টি করাটা যেহেতু সবার জন্য, তাই এখানে আমি বলবো অবশ্যই এটা ইকুয়াল ট্রিটমেন্টের মাধ্যমেই গ্রান্টেড হচ্ছে। তাহলে এটা কোনোভাবেই বলতে পারবো না যে এখানে লিবার্টি নেই। তাহলে এই ব্যালেন্সটাই হচ্ছে কি করে আইন কানুনের মাধ্যমে সরকার করে। কিরকম সরকার? ডেমোক্রেটিক গভর্নমেন্ট। যদি এটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট না হতো তাহলে কিন্তু এই ব্যালেন্সটা রাখার ব্যবস্থা থাকতো না। ডেমোক্রেটিক গভর্নমেন্ট সে যখন আইন কানুন তৈরি করে তখন তাকে মাথায় রাখতে হয় দেশের মধ্যে ইকুয়ালিটি থাকবে, দেশের মধ্যে লিবার্টি থাকবে, আর তার বেসিসে সে কিন্তু রুলস বানায়। তাই সেখানে কোনো আনইকুয়াল ট্রিটমেন্ট হওয়ার কোনো চান্সেস নেই। এই পর্যন্ত ক্লিয়ার? লিবার্টি আর ইকুয়ালিটি দুটোই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। নাও জাস্টিস। জাস্টিসের কনসেপ্টের আমরা প্রথমেই বলবো যে যে কোনো ধরনের সুযোগ দেওয়ার ক্ষেত্রে বা দেশে কোনো লিবার্টি এনজয় করার ক্ষেত্রে, ইকুয়ালিটি এনজয় করার ক্ষেত্রে অনেক সময় কি হয়, আমাদের সেগুলো ভায়োলেটেড হয়ে যায়। সরকারের তরফ থেকে, কোনো ব্যক্তি বিশেষের তরফ থেকে আমাদের এই ধরনের এনজয়মেন্ট গুলোর ক্ষেত্রে হ্যাম্পার সৃষ্টি হয়। এবং এই অবস্থায় আমাদেরকে প্রোটেক্ট করতে পারে কে? জাস্টিস বা ন্যায় বিচার। যদি জাস্টিস এস্টাবলিশ করা যায় সঠিকভাবে তাহলে কিন্তু লিবার্টি ইকুয়ালিটির খামতিগুলো সব পূরণ করা সম্ভব। ওটাই বলা হচ্ছে যে জাস্টিস মিনস ফেয়ারনেস অ্যান্ড গিভিং এভরি ইন্ডিভিজুয়াল his or her due. It ensures fairness in rights, duties, opportunities as well as resources. তাহলে দেশের মধ্যে যাবতীয় যে সুযোগ সুবিধা রয়েছে, আইন কানুন রয়েছে, রাইটস রয়েছে, ভেরিয়াস কাইন্ড অফ ডিউটিস রয়েছে, আমাদের অপরচুনিটিস রয়েছে, এই সব কিছুতে একটা ফেয়ার অ্যাক্টিভিটি থাকবে, অ্যান্ড দ্যাট ইজ ইন্ডিকেটেড জাস্টিস অফ দ্য কান্ট্রি। যে কান্ট্রি যত বেশি জাস্টিস প্রোভাইড করতে পারে
আমরা বলতে পারি সেই কান্ট্রিতে তত বেশি লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি এক্সিস্ট করা সম্ভব। যদি কোনো কান্ট্রিতে আমি জানি যে জাস্টিস নেই, তাহলে সেখানে কি আমি এক্সপেক্ট করবো লিবার্টি থাকবে বা ইকুয়ালিটি থাকবে? কারণ জাস্টিসই তো নেই। জাস্টিস হচ্ছে প্রধান বলতে পারি যে ইন্ডিকেটর, যে ইন্ডিকেটর আমাদেরকে বলে দেবে কোন কান্ট্রিতে জাস্টিস রয়েছে কিনা, কোন কান্ট্রিতে লিবার্টি রয়েছে কিনা বা ইকুয়ালিটি রয়েছে। সঠিকভাবে যদি লিবার্টি ইকুয়ালিটিকে এস্টাবলিশ করতে হয় কোনো কান্ট্রিতে, অবভিয়াসলি দেয়ার শুড বি আ জাস্টিস ম্যাটার। তো জাস্টিসের মধ্যে ভেরিয়েশন রয়েছে, যেমন লিগাল জাস্টিস রয়েছে। লিগাল জাস্টিসের ক্ষেত্রে আবার সেই একই রকম বক্তব্য, যেখানে ফেয়ার ট্রায়াল হবে, সেখানে প্রত্যেকটা ব্যক্তি ইকুয়াল ট্রিটমেন্ট পাবে বাই ল। অর্থাৎ যদি কারোর আইন কোনোভাবে ভঙ্গ করে থাকে কোনো ব্যক্তি, তাহলে সেই ব্যক্তিকে কি করা হবে? আটক করা হবে। কিন্তু এই আটক করার ক্ষেত্রে আগে দেখা হয় যে সে কি ধরনের অপরাধ করেছে। আমি যদি কোনো লেডি স্পেশাল ট্রেনে উঠে পড়লো কোনো মেল পার্সন, তো অবভিয়াসলি সে আইন ভঙ্গ করেছে, অ্যান্ড দেন তার বিরুদ্ধে কি হবে? স্টেপ হবে, লিগাল স্টেপ। সেই লিগাল স্টেপটা কি? প্রথমত ফাইন, কারণ এটা একটা বেলেবল অফেন্স, অর্থাৎ কেউ চাইলেই বেল পেতে পারে। তো সাধারণত ফাইন দিয়ে সেখান থেকে সে রেহাই পেতে পারে। যদি সে ফাইন না দেয়, অনাদায়ে এই যে ফাইন আদায় করতে পারলো না, তো দ্যাটস ওয়াই তাকে এবার ইমপ্রিজনমেন্ট করা যেতে পারে। তাহলে এখানে জাস্টিস রয়েছে, ফেয়ার রয়েছে, কি না তোমায় সুযোগ দেওয়া হচ্ছে, এটা যেহেতু বেলেবল অফেন্স, ইউ ক্যান টেক বেল। যদি তুমি টেক বেল মানে বেল না নিতে চাও, দেন তুমি, তাহলে তোমাকে আমরা আটক করবো। তাহলে এই যে প্রায়োরিটি দেওয়া, এই প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ফেয়ারনেস আছে। এরকম নয় যে কোনো একজন ব্যক্তি, দুজন ব্যক্তি ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ করছে, চেকার তাকে ধরেছে, তো একজন একটু রিচ পিপল রয়েছে, তো সে বলছে আমার এরকম তাড়াতাড়ি লেগে গেছিল, আমি খুব দ্রুত তার মধ্যে দিয়ে ট্রেনে উঠেছি, তো টিকিট কাটতে পারে। আবার একজন, তার কাছে রিয়েলি সে নিডি পার্সন, গরিব মানুষ, তার কাছে পয়সা নেই রেলে ট্রাভেল করার, তো তাকে যেতেও হবে, দেন সে উইদাউট এনি মানে টিকিট সে রেলে ভ্রমণ করছে। তো এইরকম পার্সন দুজনের ক্ষেত্রে আইন কিন্তু দুরকম কথা বলবে না। এই যে রিচ পিপল তাকেও যেমন ফাইন করবে, যে মানে পুয়ার পিপল তাকেও কিন্তু ফাইন করবে। একইভাবে দুজনের ক্ষেত্রে ট্রিটমেন্ট হবে, এন্ড দিস ইজ ইন্ডিকেটেড কি হ্যাঁ এখানে জাস্টিস রয়েছে। এটা বুঝতে পারলে জাস্টিসের কনসেপ্টটা, লিগাল জাস্টিসের কনসেপ্ট। এভাবে ফ্রি ট্রায়াল বা ফেয়ার ট্রায়াল, ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল ইন্ডিকেট করে যে একটা দেশে জাস্টিস রয়েছে। ফ্রি ট্রায়াল কেন বললাম? কারণ আমাদের এখানে কি হয়, যারা গরিব মানুষ হয় তাদেরকে কিন্তু লিগাল এইড করা হয় ফ্রিতে, বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হয়। কাউকে যদি কাস্টডিতে নেওয়া হয় এবং তাকে যদি লিগাল এইডের প্রয়োজন, তার আইনি সহায়তা মানে উকিলের প্রয়োজন, তো সরকার উকিল প্রোভাইড করে দেয় ফ্রিতে। এই যে ফ্রিতে উকিল প্রোভাইড করছে, সো দিস ইজ অ্যানাদার ওয়ে জাস্টিস এস্টাবলিশ করা। মানে জাস্টিস এস্টাবলিশ করার ক্ষেত্রে উকিল থাকাটা ফ্রিতে খুব দরকার। কারণ একজন বড় লোক সে তো কপিল সিব্বলের মতো এরকম বড় একজন উকিলকে নিয়ে আসতে পারবে, হায়ার করতে পারবে। কিন্তু একজন সাধারণ গরিব মানুষ সে তো কোনো উকিল হয়তো হায়ারই করতে পারবে না, তার কাছে টাকাই নেই। তাহলে এবার যদি ওই দুটো ব্যক্তির মধ্যে কেসেস চলে, একদিকে কপিল সিব্বল যা যে মক্কেলকে প্রোটেক্ট করছে তার, আর তার এগেনস্টে একজন পুয়ার পিপল যার কাছে কোনো উকিলই নেই, তাহলে এখানে কি ফ্রি ট্রায়াল হচ্ছে মানে ফেয়ার ট্রায়াল হচ্ছে? ফেয়ার ট্রায়াল করতে গেলে সরকারকে কি করতে হবে? এই যে পুয়ার পিপল তার জন্য সরকারি উকিলের ব্যবস্থা করে দেবে। আর যেই উকিল ব্যবস্থা করে দেবে, এইবার দেখো দুজনেই কিন্তু উকিল পেয়েছে আত্মপক্ষ সমর্থনের, এবং সেইবার যখন কেসটা চলবে, সেই কেসটাই কিন্তু দুজনেই একে অন্যের মানে নিজের মক্কেলকে তারা প্রোটেক্ট করতে পারবে, বা অপোজিট সেক্টরকে সে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যে বক্তব্য সেগুলো পেশ করতে পারবে। তাহলে এইভাবে আমরা দেখতে পাবো যে ফ্রি ট্রায়াল, ফেয়ার ট্রায়াল এগুলো সব হচ্ছে রিলেটেড উইথ দি জাস্টিস। নাও দ্য পলিটিক্যাল জাস্টিস, পলিটিক্যাল পার্টিসিপেশন বা পলিটিক্যাল প্রসেসে ইকুয়াল পার্টিসিপেশন, দিস ইজ ইন্ডিকেট পলিটিক্যাল জাস্টিস। তো ইকুয়াল পার্টিসিপেশন এখানে ইন্ডিকেট করবে, ইকুয়াল পার্টিসিপেশন তো সবার জন্য সমান অংশগ্রহণের ব্যবস্থা, এটাই পলিটিক্যাল জাস্টিসকে ইন্ডিকেট করবে। সোশ্যাল জাস্টিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট, রিমুভাল অফ সোশ্যাল ডিসক্রিমিনেশন, অর্থাৎ সোসাইটিতে কোনো রকম ডিসক্রিমিনেশন থাকবে না। ঠিক যেমন ইকুয়ালিটি কনসেপ্টেও আমরা দেখেছিলাম সোশ্যালি কোনো আনইকুয়াল ট্রিটমেন্ট থাকবে না, তো এখানেও ডিসক্রিমিনেশন না থাকাকেই ইন্ডিকেট করা হচ্ছে যে সোশ্যাল জাস্টিস রয়েছে। লাস্ট ওয়ান, ইকোনমিক্যাল জাস্টিস। তো ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, আমাদের যাবতীয় যে দেশের সম্পদ রয়েছে সেই সম্পদের সঠিক ডিস্ট্রিবিউশন,
ফেয়ার ডিস্ট্রিবিউশন, দিস ইজ ইন্ডিকেটস কি সবার ইকোনমিক্যাল জাস্টিস রয়েছে। একইভাবে প্রোটেকশন অফ ওয়ার্কার্স, যত দেশের মধ্যে ওয়ার্কার রয়েছে সেই ওয়ার্কারদের যে স্বার্থ, সেই স্বার্থকে প্রোটেক্ট করা, তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা, লাইক কি মিনিমাম সাপোর্টিং প্রাইস টু দি এগ্রিকালচারাল ওয়ার্কার্স বা মিনিমাম ওয়েজেস টু দি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, এগুলো সব ইন্ডিকেট করে দেওয়া, এটা হচ্ছে ইকোনমিক জাস্টিসকে ডিফাইন করে। তো এই হচ্ছে ভেরিয়াস টাইপস অফ জাস্টিস। পুরোটা কনসেপ্ট ক্লিয়ার শ্রীময়ী? হ্যাঁ স্যার। নাও দ্য থিওরিজ অফ জাস্টিস। এই জাস্টিসের কনসেপ্টের সঙ্গে কিছু থিওরি রয়েছে, যেমন অ্যারিস্টটলস থিওরি, যদি অ্যারিস্টটলের সময় থেকে দেখি, তিনি প্রথম জাস্টিসের কথা বলেন, এবং জাস্টিস ইজ গিভেন ইচ পার্সন হিজ ডিউ অ্যাকর্ডিং টু মেরিট। তার মতে যার যেরকম মেরিট রয়েছে তার রেসপেক্টে তাকে জাস্টিস দেওয়া উচিত। যদি এটা কিছুটা আনইকুয়াল কনসেপ্টকেই ইন্ডিকেট করে, জাস্টিসের কনসেপ্ট এরকম হওয়া উচিত নয়। পরবর্তীকালে অন্যতম মানে লিবারাল থিঙ্কার হিসেবে বেনথাম, পরবর্তীকালে জন স্টুয়ার্ট মিল, এরা সবাই জাস্টিসের আধুনিক কনসেপ্ট, যেটা আমরা এখনই ডিসকাস করলাম, সেই কনসেপ্টকে এস্টাবলিশ করেছে। এখানে বলা হয় জাস্টিস এইমস অ্যাট দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। আমি যদি ম্যাক্সিমাম মানুষের ম্যাক্সিমাম সুবিধে বা সুখ সুবিধা না দেখি, তাহলে কখনো জাস্টিস দেওয়া সম্ভব নয়। মানে ব্যাপারটা কিরকম, ধরো একজন এ ব্যক্তির সঙ্গে বি ব্যক্তির আইনি ঝামেলা শুরু হয়েছে, ওকে? তাহলে এইবার দেখা গেলো যে ওই অপরাধের জন্য এ ব্যক্তিকে 10 বছরের জেল দেওয়া হলো, ওকে? বি ব্যক্তি এক্সপেক্ট করেছিল ফাঁসি দেওয়া হবে, মানে ডেথ পেনাল্টি দেওয়া হবে, কিন্তু ওই ব্যক্তিকে আলটিমেটলি দেওয়া হলো 10 বছরের জেল। তাহলে বি ব্যক্তি কি স্যাটিসফাই হলো? সে কি হ্যাঁ। পেয়েছিল? ডেথ পেনাল্টি। কিন্তু হ্যাঁ। জাস্টিস বা যার নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনে সে পেল 10 বছরের জেল, তাহলে সে কিন্তু স্যাটিসফাই হলো না। এ ব্যক্তি, এ চেয়েছিল আমি কোনো অপরাধ করিনি এই বলে আমি কোনো রকম, আমার কোনো জেল টেল হবেই না, একদম আমাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তাকে না ছেড়ে দিয়ে কত বছরের জেল দিল? 10 বছরের জেল দিল। এ কি স্যাটিসফাই হবে? না। হ্যাঁ, এ তো চেয়েছিল কি ছেড়ে দেওয়া হোক। ধরো আমি খুন করে বলেছি, আমি যদি খুন করি, তো আমি খুন করার পরে কি এক্সপেক্ট করবো? আমাকে ধরুক, তাই কি আমি এক্সপেক্ট করবো আমাকে জেল দিয়ে দেয়? আমি বলবো আমাকে আমাকে ধরুক, না। মানে এরকম একটা ব্যাপার। তো এটাই এখানে এক্সপেক্ট হয়, কারণ এখানে এই ব্যক্তিও খুশি নয়, এও কিন্তু স্যাটিসফাই নয়। তাহলে কাউকে কোনো অ্যাক্টিভিটিতে সরকার সবাইকে জাস্টিস, মানে সবাইকে খুশি করতে পারবে না, কিন্তু কাউকে খুশি করতে না পারা মানে এটা নয় যে জাস্টিস দেওয়া হয়নি। জাস্টিস কি করে দেওয়া হলো? দেশের যে আইন কানুন আছে সেই আইন কানুন অনুযায়ী এই পুরো প্রক্রিয়াটা চলেছে। বলা হয় প্রসিডিওর এস্টাবলিশ বাই ল। আমাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী যেমন যেমন ব্যবস্থা, সেই প্রসিডিওর এস্টাবলিশ বাই ল ফলো করেই তো এই পানিশমেন্টটা দেওয়া হচ্ছে। তাহলে এই প্রসিডিওর এস্টাবলিশ বাই ল ভায়োলেশন যদি হতো, তাহলে বলতাম জাস্টিস নেই। যেহেতু এটা ফলো হয়েছে, তাই আমরা বলবো ইয়েস, এখানে জাস্টিস রয়েছে। হতে পারে সেখানে এ ব্যক্তি খুশি নয়, হতে পারে বি ব্যক্তি খুশি নয়, কিন্তু এটা যে প্রসেসটা মেনটেন করে হয়েছে, তাই বাকি সমাজের আরো কয়েক লক্ষ কোটি মানুষ তারা কিন্তু খুশি হয়েছে, কারণ তারা দেখতে পাচ্ছে দেশের জাস্টিস ফলো হয়েছে, আইন মোতাবেক পানিশমেন্ট দেওয়া হয়েছে। তাই এখানে বলা হচ্ছে যে অল পিপল হ্যাপি থাকবে এটা সম্ভব নয়, তাই বলা হচ্ছে ম্যাক্সিমাম গভর্নমেন্টের এম হবে টু গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। সব থেকে বেশি মানুষকে খুশি করা, সব থেকে বেশি মানুষকে সুযোগ সুবিধা দেওয়া, সবাইকে সুযোগ সুবিধা সমান দেবে। আমি দেশের মধ্যে যদি সাধারণ মানুষদেরকে, সাধারণ মানুষের স্বার্থকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের চোর ডাকাতের স্বার্থ কি রক্ষা করা সম্ভব? চোর ডাকাত কি চাইবে? যে আইন কানুন একটু কম থাকুক, পুলিশ টুলিশ একটু কম থাকুক, আমরা চুরি ডাকাতি করলে পুলিশ ধরবে না, তাই তারা চাইবে। আর সাধারণ মানুষ কি চাইবে? না, তাদের সম্পত্তি প্রোটেক্টেড হোক, যদি কেউ এরকম খুন ডাকাতি চুরি ডাকাতি করে, তাহলে পুলিশ তাদেরকে ধরবে, আইন শৃঙ্খলা সবাই, আইন শৃঙ্খলা দেশে থাকবে, যাতে এরকম কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করতে না পারে। তাই এখানে দেশের ওই এক 1 কোটি মানুষ হয়তো দেশে রয়েছে, আর 100 জন হয়তো চোর ডাকাত রয়েছে,
সরকার কি 100 জন চোর ডাকাতের হয়ে কি কাজ করা সম্ভব? তাই সরকার এই 1 কোটি মানুষের জন্য কাজ করবেন। দ্যাট ইজ কল ম্যাক্সিমাম হ্যাপিনেস অফ দ্য ম্যাক্সিমাম পিপল, বা গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল। এটা বুঝতে পারলে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। নাও মার্কসিস্ট থিওরি কি বলে? মার্কসিস্ট থিওরি বলে যে প্রচলিত যে আমাদের শাসন ব্যবস্থা রয়েছে, সেই শাসন ব্যবস্থা পুরোপুরি একটা ইনজাস্টিস ওয়েতে এক্সিস্ট করে। তো এখানে কখনোই সম্ভব নয় জাস্টিস দেওয়া, কারণ জাস্টিস মানে হচ্ছে অ্যাবসেন্স অফ এনি কাইন্ড অফ ক্লাস। কারণ ক্লাস থাকলে ক্লাসের এক্সপ্লয়টেশন থাকবে, আর ক্লাসের এক্সপ্লয়টেশন থাকলে সেখানে ইকোনমিক্যালি কোনো রকম ইকুয়ালিটি ট্রিটমেন্ট থাকবে না। যেখানে ইকোনমিক ইকুয়ালিটি নেই সেখানে জাস্টিসও নেই, মানে ইকোনমিক জাস্টিসও সেখানে এক্সিস্ট করবে না। তাই ফ্রি ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, protection of the workers, these are the features of মার্কসিস্ট ইডিওলজি। আর এইগুলো যদি দেশের মধ্যে থাকে তবেই গিয়ে সেখানে কিন্তু জাস্টিস থাকা সম্ভব। তাই জাস্টিসের মার্কসিস্ট থিওরি বলে যে আমাদের প্রচলিত এই শাসন ব্যবস্থা, এই যেখানে সরকার রয়েছে, গভর্নমেন্ট রয়েছে, ওখানে কখনোই জাস্টিস নিয়ে আসা সম্ভব না। এটা ক্লিয়ার? 3 ধরনের থিওরি কনসেপ্ট বুঝতে পারলে? তাহলে মডার্ন ওয়েতে প্রথম কে কথা বলে? বেনথাম, তারপরে জন স্টুয়ার্ট মিল, আর তার পরবর্তীকালে আরো যেসব লিবারাল থিঙ্কার্স রয়েছে তারা, যার মধ্যে সব থেকে আধুনিক লিবারাল থিঙ্কার হচ্ছে জন রলস, যিনি খুব ভালোভাবেই জাস্টিসের কনসেপ্টটা বুঝিয়েছেন। তিনি বুঝিয়েছেন জাস্টিস অ্যাজ ফেয়ারনেস, ইকুয়াল বেসিক্স অফ রাইটস প্লাস ডিফারেন্স প্রিন্সিপাল লাইক ইনইকুয়ালিটি acceptable only if they benefit the weaker sections. তো ইনইকুয়ালিটিকে তখনই অ্যাকসেপ্ট করা যাবে যদি সেটা কি হয়, উইকার সেকশনের বেনিফিটের জন্য হয়। তাহলে এখানে রলসের কনসেপ্ট হচ্ছে দেশের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের যেন সুযোগ সুবিধা দেওয়া হয়। মানে আমাদের দেশের মধ্যে একজন সম্পন্ন মানুষ যার মাস গেলে 50,000 টাকা ইনকাম, তাকে রেশন দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যার মাসে 5,000 টাকা ইনকাম তাকে যেন সরকার রেশনটা দেয়। কনসেপ্টটা বুঝতে পারলে? যারা নিডি পিপল তাদেরকে সরকার তাদের হিতে কাজ করুক, তাতে যদি যারা রিচ পিপল তাদেরকে কোনো জায়গায় একটু কম সুবিধা দেওয়া হয় তাতে অসুবিধা নেই। আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম রেশনিং সিস্টেমে বিভিন্ন রকম কার্ড রয়েছে, নিশ্চয়ই তুমি জানো। রেশন সিস্টেম সম্পর্কে আইডিয়া রয়েছে তো? রেশন কার্ড হয় নিশ্চয়ই জানো। ওই রেশন কার্ড নিয়ে রেশন অফিসে যাই, সেখানে গিয়ে বিভিন্ন জিনিসপত্র অর্থাৎ ডাল, চাল বা হোয়াট এভার যেগুলো দেয়, চিনি দেয়, আই থিঙ্ক সুগার দেয়, কেরোসিন তেল একটা সময় দিত, এখন আর দেয় না। এই ধরনের বেসিক যেগুলো আমাদের গৃহস্থলীর জন্য নিডি জিনিসপত্র, যেটা না হলে চলবেই না, সেই রকম বিষয়গুলোকে, সেই ধরনের দ্রব্য, মানে সেই সংক্রান্ত যাবতীয় ইকুইপমেন্টস গুলোকে ওখান থেকে প্রোভাইড করা হয়। কত টাকায় করা হয়? মার্কেটে যে প্রাইস রয়েছে তার থেকে অনেক কম মূল্যে, কম দামে ওখানে পাওয়া যায়। 2 টাকা কেজি চাল পাওয়া যায়, 2 টাকা কেজি গম পাওয়া যায়, এইরকম ধরনের একটা চিপ প্রাইসে জিনিসটা দেওয়া হয়। তো এইটা যে দেওয়া হয়, এই রেশনিং সিস্টেমে কার্ডের ভেরিয়েশন আছে। যার 50,000 টাকা ইনকাম, সে কিন্তু 2 টাকা কেজি চাল পাওয়ার কার্ডটা তাকে দেওয়া হয় না, সরকার তাকে দেয় না। তাহলে এই যার 50,000 টাকা ইনকাম তার জন্য সরকার কি করছে? ইকুয়ালিটি ট্রিটমেন্ট করছে না আনইকুয়াল ট্রিটমেন্ট করছে? তাকে ওই 2 টাকা কেজি চাল পাওয়ার যে কার্ড, রেশন কার্ড, সেটা তাকে দেওয়া হয় না। তাহলে সরকার এই 50,000 টাকা ইনকাম করা ব্যক্তির ক্ষেত্রে কি করছে? আনইকুয়াল ট্রিটমেন্ট প্রোভাইড করছে তো। কিন্তু রস বলছে এই আনইকুয়াল ট্রিটমেন্ট ভালো। কেন ভালো? কারণ সরকার তো যে 5,000 টাকা ইনকাম করছে তাকে তো 2 টাকা কেজি চালের কার্ডটা দিয়েছে তো। তাহলে যারা উইকার সেকশন রয়েছে তারা যেন বেনিফিটেড হয়, এইরকম ভাবেই মানে দেশের শাসন ব্যবস্থাকে পরিচালনা করতে হবে। তবেই গিয়ে জাস্টিসের যে লক্ষ্য সেটা এস্টাবলিশ করা সম্ভব। আমি সবাইকে সমান সুযোগ দিতে গিয়ে যেন এরকম না হয় যারা অ্যাকচুয়ালি সেইখান থেকে বেনিফিট পাওয়ার যোগ্য ছিল তারা বঞ্চিত হয়ে যায়, বা তাদেরকে আমি সুবিধা একটু কম দিচ্ছি। আমি যদি সবাইকে 2 টাকা কেজি চাল দিতে চাই, তাহলে আমার দেখা হলে 1,000 কোটি টাকা খরচা হবে। এই 1,000 কোটি টাকা খরচার কারণে যা যে হয়তো গরিব মানুষ, তাকে আরো সুযোগ সুবিধা দেওয়া হয়তো দেওয়া যাচ্ছে না। কিন্তু আমি যখন এই 50,000 টাকা ইনকাম করা ব্যক্তিকে বাইরে রাখবো, তখন আমার এখানে খরচটা হবে 50,000 কোটি টাকা, মানে 1,000 বলেছি, যেখানে 500,000 কোটি টাকা খরচা হবে। আর বাকি যে 500,000 কোটি টাকা প্লাস থাকলো এখন আমার পড়ে, যেহেতু খরচা হয়নি, তাই সেটা দিয়ে আমি আবার ওই গরিব মানুষদের জন্য অন্য কোনো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করতে পারবো,
অন্য কোনো সুবিধা দিতে পারবো তাদেরকে, অন্য কোনো বেনিফিট তাদেরকে প্রোভাইড করতে পারবো। সো দ্যাটস ওয়াই রলসের কনসেপ্ট হচ্ছে এরকম আধুনিক কনসেপ্ট রলসের পুরোপুরি, এবং এই আধুনিক কনসেপ্টে তিনি কিন্তু আনইকুয়াল ট্রিটমেন্টকে সাপোর্ট করেছেন। কখন করেছেন? যখন এটা বেনিফিটেড ফর দি উইকার সেকশন অফ দ্য সোসাইটি হবে। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? বেনথামের কনসেপ্ট, মিলের কনসেপ্টের সঙ্গে রলসের কনসেপ্টের ফারাক, মার্কসিস্ট কনসেপ্টের ফারাক বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ তো নিচে একটা প্রশ্ন দেওয়া আছে, যেমন ডিফাইন লিবার্টি, ডিসকাস দ্য সেফগার্ড অফ লিবার্টি। লিখতে পারবে এটা? লিবার্টি কাকে বলে? হ্যাঁ আর সেফগার্ডস গুলো 7টা সেফগার্ড আছে। হুম ডিস্টিংগুইশ বিটুইন ন্যাচারাল লিবার্টি এন্ড সিভিল লিবার্টি উইথ এক্সাম্পল। হ্যাঁ ন্যাচারাল লিবার্টি কাকে বলে, সিভিল লিবার্টি কাকে বলে, উইথ এক্সাম্পল। হ্যাঁ এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ ইকুয়ালিটি, ভেরিয়াস ক্লাস ইকুয়েশন যেটা বলছিলাম। ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন লিবার্টি এন্ড ইকুয়ালিটি। হুম হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই জাস্টিস, এক্সপ্লেন দ্য টাইপস অফ জাস্টিস। Explain Rawls' theory of justice. How does it differ from Marxist theory? করতে পারবে? হ্যাঁ Marxist theory সঙ্গে ডিফারেন্স কি? আমি এগুলো সব নিচে আবার আনসার করে দিই, ধরে রাখো। আচ্ছা অসুবিধা হবে না। এখানে প্রথমে ব্রড কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই, মার্কসগুলো একটু চেঞ্জ করেছি, যেটা আমি ম্যাক্সিমামই বড় কোশ্চেন না 8 মার্কসের মতো করে লিখে এখানে লিখে দিই। যদি ছোট আছে কনফিউশন তোমাদের 8 মার্কস নেই, 4 মার্কস মানে ম্যাক্সিমাম 4 5 6 দেখলাম, তো এই জন্য সেরকম করে করা আছে। এরপরে 1 নম্বরে রয়েছে কোশ্চেন, 1 মার্কের কোশ্চেন রয়েছে এখানে, লাইক ডিফাইন লিবার্টি ইন ওয়ান লাইন, হু সেড লিবার্টি মিনস অ্যাবসেন্স অফ রেজিস্ট্যান্স। তো এইগুলো 1 নম্বরের কোশ্চেন আছে। দেন 2 নম্বরের কোশ্চেন আছে, তো ডিস্টিংগুইশ বিটুইন ন্যাচারাল লিবার্টি অ্যান্ড সিভিল লিবার্টি, বা স্টেট এনি টু সেফগার্ডস অফ লিবার্টি। লিবার্টি সবগুলোই তোমাদের পড়ায় থাকবে, বড় কোশ্চেন যখন পড়েছি বা পুরোটা পড়েছি সেখান থেকে দুটো লিখতে পারো, তাই দুটো মেনশন করে দেবো। 3 মার্কসের কোশ্চেন আছে, এক্সপ্লেন 3 টাইপস অফ লিবার্টি উইথ এক্সাম্পল। 3 ধরনের লিবার্টি বলে তার এক্সাম্পল দিতে হবে। 4 মার্কসের কোশ্চেন আছে, এক্সপ্লেন দ্য মেইন সেফগার্ডস অফ লিবার্টি। আবার সেই একই রকম কোশ্চেন, কিন্তু ওখানে দুটো লিখতে হবে, এখানে হয়তো 4টে লিখতে হবে, 4 নম্বর। নাও 1 মার্ক কোশ্চেনে আনসার, যা উপরে কোশ্চেন পেলে 1 নম্বরের সেগুলো আবার এখানে আনসার দেওয়া আছে। ওই যে স্টেটমেন্টটা জন স্টুয়ার্ট মিলে, বা 1 সেফগার্ডস অফ লিবার্টি, দ্য রুল অফ ল এর কনসেপ্ট। রুল অফ ল এর কনসেপ্ট কেন্দ্র করছে, একটাই জিনিস কিন্তু রুল অফ ল বলতে পারে। পলিটিক্যাল ইকুয়ালিটি হচ্ছে ওয়ান টাইপ অফ ইকুয়ালিটি। অ্যারিস্টটল কি বলেছে, জাস্টিস ইজ গিভিং ইজ ডিউ, যার যেরকম মেরিট তাকে সেরকম করে জাস্টিস দেওয়া, তার জন্য সেরকমভাবেই ইকুয়াল ট্রিটমেন্ট, তার জন্য সেই রকমভাবে সুবিধাগুলো প্রদান করা হয়। জাস্টিসের বিষয়টাকে তিনি পার্সন টু পার্সন ডিফারেন্স করতে পারছেন, যেটা ট্র্যাডিশনাল কনসেপ্ট, এখন এই কনসেপ্ট ফলো হয় না। দেন 1 নম্বরের পরে 2 নম্বরের কোশ্চেনে আনসার করা আছে, এগুলো উপরে দেখবেন। অ্যান্ড দেন কি দেখে নেবে। আমি এটা মাঝখানে যেহেতু এবার পুজো চলে আসছে, আবার পরের সপ্তাহে করাবো। মাঝখানে এই টাইমটাও যদি সম্ভব হয় এটা একটু করে রেখে কয়েকদিন একটু জিজ্ঞেস করবো, যেগুলো ওই 1 মাস 2 মাসটা দিয়েছে, বড় জিজ্ঞেস করবো না, ওই 1-2 মাসটা দিলে মৌখিকভাবে জিজ্ঞেস করবো যে বলতো এই স্টেটমেন্টটা কার দেওয়া, বা একটা আমাকে এক্সাম্পল দাও, তখন করে কোশ্চেন। হ্যাঁ আমি এখানে স্টপ করলাম। আচ্ছা কোনো কোয়ারিজ আছে আর? না